হ্যালো, সকলকে স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ভিডিওতে। আমি শুভেন্দু স্যার। আমি আজকের সকলের জন্য নিয়ে এসেছি মক টেস্ট ১৭। যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্যই। আমরা এই ভিডিওতে জিকে থেকে বাছাই করে মোট ৪০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ৪০টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই বছরটা আপনারা আপনাদের সব কিছু বাধা অতিক্রম করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যান, এই কামনাই করি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। সেই প্রশ্নটি হলো লেক্সিকোগ্রাফি শব্দটি বা কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন, আর যারা করেননি তারা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, অভিধান সংকলন। লেক্সিকোগ্রাফি হলো একটি বিশেষ একাডেমিক ডিসিপ্লিন যেখানে অভিধান প্রণয়ন, সংকলন এবং সম্পাদনা করা হয়, আর যিনি এই কাজের সাথে যুক্ত থাকেন তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। তাহলে এই হলো আপনাদের হোমওয়ার্ক প্রশ্নের উত্তরটি। আজ এরপরে আমরা দেখে নেব আজকের প্রশ্নগুলি। আর আজকের প্রথম প্রশ্নটি হলো, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সান ফ্রান্সিসকো, 1913 সালে। 1913 সালে লালা হরদয়াল আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনমুক্ত করা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, দিগম্বর। জৈন ধর্ম দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত। দিগম্বররা চরম কৃচ্ছ সাধনে বিশ্বাসী এবং তারা আকাশকেই তাদের পোশাক মনে করেন, তাই কোনো বস্ত্র পরেন না। আজকের ৩ নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন সুফি সন্ত মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত? নিম্নলিখিত কোন সুফি সন্ত মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, শেখ সেলিম চিশতি। সম্রাট আকবর শেখ সেলিম চিশতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তার আশীর্বাদেই আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়েছিল বলে মনে করা হয়, যার নাম রাখা হয়েছিল সেলিম। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ৪ নম্বর প্রশ্নটি হলো, আরাম হারাম হায় উক্তিটি কার? আরাম হারাম হায় উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশবাসীকে কঠোর পরিশ্রম ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতে এই স্লোগানটি দিয়েছিলেন। আজকের ৫ নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা, জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন? দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা, জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, প্রথম রাজেন্দ্র চোল। চোল বংশের শক্তিশালী রাজা প্রথম রাজেন্দ্র চোল একটি বিশাল নৌবাহিনী নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া অভিযান করেন এবং শৈলেন্দ্র রাজবংশকে পরাজিত করে শ্রীবিজয় সাম্রাজ্য দখল করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ৬ নম্বর প্রশ্নটি হলো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরগুলি জানেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানান। তাহলে দেখে নেব এই প্রশ্নের উত্তরটি কী হবে। এই প্রশ্নের উত্তরটি হবে অপশান খ, কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমানায় কৃষ্ণা নদীর ওপর নির্মিত একটি অন্যতম বৃহৎ বহুমুখী নদী পরিকল্পনা। আজকের ৭ নম্বর প্রশ্নটি হলো, মুদ্রা রাক্ষস
গ্রন্থের লেখক কে? মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বিশাখ দত্ত। বিশাখ দত্ত রচিত এই নাটকটি থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন লাভ এবং চাণক্যের কূটকৌশল সম্পর্কে জানা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, শাহজাহান। সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সময় যমুনা নদীর তীরে লাল পাথর দিয়ে এই দুর্গটি নির্মাণ করান। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, গায়ত্রী মন্ত্র কোন বেদের অংশ? গায়ত্রী মন্ত্র কোন বেদের অংশ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ঋগ্বেদ। ঋগ্বেদের 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়। এটি দেবী সাবিত্রীকে উৎসর্গ করে রচিত। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, সিঙ্গাপুর। 21শে অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার গঠনের ঘোষণা দেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ চোল, যিনি রাজরাজেশ্বর নামেও পরিচিত ছিলেন, এই বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। তিনি তাঞ্জোরের বিখ্যাত বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা কোনটি? সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, আন্থ্রাক্সাইট। আন্থ্রাক্সাইট হলো সবচেয়ে উন্নত মানের কয়লা, যাতে কার্বনের পরিমাণ 85% থেকে 95% পর্যন্ত থাকে এবং এটি নীল শিখায় জ্বলে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে সকারি ও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, কর্ণাটক। কর্ণাটকের উত্তর দিকে কৃষ্ণা নদীর ওপর আলমাত্তি বাঁধ, যাকে লাল বাহাদুর শাস্ত্রী বাঁধও বলা হয়, এই আলমাত্তি বাঁধ অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, গ্রিক। গ্রিক শব্দ ডেমোস অর্থাৎ জনগণ এবং ক্রেটস অর্থাৎ শাসন থেকে ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দটির উৎপত্তি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে কার কাছে? পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে কার কাছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, রাজ্য নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন লোকসভা ও বিধানসভা নির্বাচন পরিচালনা করেন, কিন্তু পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট রাজ্য নির্বাচন কমিশনের ওপরে। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, তুঙ্গভদ্রা। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1951 সালে। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আনা হয়, যার মাধ্যমে নবম তফসিল
যুক্ত করা হয়েছিল এবং জমিদারি প্রথা উচ্ছেদে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। আজকের 19 নম্বর প্রশ্ন হলো ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মধ্যপ্রদেশ। ঝাবুয়া হলো মধ্যপ্রদেশের একটি জেলা যেখানে ভিল উপজাতির মানুষেরা প্রধানত বাস করেন। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, প্রত্নতাত্ত্বিক খনন কার্য। প্রাক বৈদিক যুগ বা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো মাটির তলা থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কোনো ঊর্ধ্বসীমা নেই। ভারতের সংবিধানে রাষ্ট্রপতির জন্য ন্যূনতম বয়স 35 বছর হতে হবে বলা থাকলেও সর্বোচ্চ কোনো বয়সের উল্লেখ নেই। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে? 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লর্ড লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন পাওয়ার জন্য ভাইসরয় লর্ড লিনলিথগো 8ই আগস্ট 1940 সালে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন যা আগস্ট প্রস্তাব নামে পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো ভারতের জলবায়ুর প্রকৃতি কেমন? ভারতের জলবায়ুর প্রকৃতি কেমন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ক্রান্তীয় মৌসুমি। ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং মৌসুমি বায়ুর ওপর এদেশের বৃষ্টিপাত ও ঋতু পরিবর্তন নির্ভরশীল হওয়ায় একে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো প্রথম ভারতীয় শাসক যিনি নিজস্ব সরকারি ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন। প্রথম ভারতীয় শাসক যিনি নিজস্ব সরকারি বা রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক প্রথম মুসলিম শাসক ছিলেন যিনি সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে গরিব মুসলিমদের জন্য হজ যাত্রার সুব্যবস্থা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, উড়িষ্যা। উড়িষ্যা সম্বলপুর জেলায় মহানদীর ওপর বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ হীরাকুদ অবস্থিত। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক আম্বালা এবং মিরট থেকে দুটি অশোক স্তম্ভ দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আকবর। সম্রাট আকবর প্রতিদিন সকালে রাজপ্রাসাদের অলিন্দ বা ঝরোখা থেকে প্রজাদের দর্শন দিতেন এবং তাদের অভিযোগ শুনতেন। এই প্রথাই হলো ঝরোখা দর্শন। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো কোনো ক্ষেত্রে, এটা কোনো নয়, এটা হবে কোন ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করে? কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ দেখা দিলে। যখন কেন্দ্র ও এক বা একাধিক রাজ্যের মধ্যে অথবা একাধিক রাজ্যের মধ্যে আইনি বিরোধ দেখা দেয় তখন সুপ্রিম কোর্ট তার আদি এখতিয়ার অর্থাৎ অরিজিনাল জুরিডিকশন
প্রয়োগ করে ফেডারেল কোর্ট হিসেবে বিচার করে? দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, নির্গ্রস্ত। নির্গ্রস্ত শব্দের অর্থ হলো যিনি সকল বন্ধন থেকে মুক্ত। নির্বাণ লাভের মাধ্যমে জাগতিক বন্ধন ছিন্ন হলে জৈন ধর্মে তাকে নির্গ্রস্ত বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, শুক্র। শুক্র গ্রহকে আকাশতলে সবচেয়ে উজ্জ্বল দেখায়। একে সন্ধ্যা তারা বা শুকতারা হিসেবেও আমরা চিনি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ইন্দ্রপ্রস্থ। ষোড়শ মহাজনপদের অন্যতম কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে যখন ভারত শাসন আইন পাস হয় এবং দেশ স্বাধীন হয়, তখন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পাকিস্তান। মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো, কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, শাহজাহান। 1656 সালে সম্রাট শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ শেষ করেন। এটি ভারতের অন্যতম বড় মসজিদ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, এটা কি হবে না, এটা কে হবে, কে বা কারা? সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে কে বা কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বিধানসভা বা সংসদ। সংসদীয় গণতন্ত্রে সরকারের কার্যনির্বাহী বিভাগ তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। বাজেটের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আইনসভা এই কাজ অনুমোদন করে। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বিপিন চন্দ্র পাল। লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল ছিলেন জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর প্রধান নেতা। দেখে নাও পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, যজুর্বেদ। যজুর্বেদে যজ্ঞের নিয়মাবলী এবং বিভিন্ন ধর্মানুষ্ঠানের মন্ত্র বা পদ্ধতি বর্ণিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ FRI অবস্থিত। 1906 সালে এটি প্রতিষ্ঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি।
কোন রাজ্যে দীর্ঘতম সড়ক পথ রয়েছে? কোন রাজ্যে দীর্ঘতম সড়ক পথ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মহারাষ্ট্র। ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র সড়ক পথের দৈর্ঘ্য বা নেটওয়ার্ক সবচেয়ে বেশি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বৈকাল হ্রদ। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম এবং আয়তনের দিক থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে আপনাদের জন্য হোমওয়ার্ক প্রশ্নটি রইল। প্রশ্নটি হলো, রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন? রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই উত্তরটি কমেন্ট করার আগে HW লিখতে ভুলবেন না। অর্থাৎ এটি যে হোমওয়ার্ক প্রশ্ন, সেই হোমওয়ার্ক প্রশ্নের অ্যান্সারটা করার আগে আপনারা HW লিখে অ্যান্সারটা করবেন। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।